আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকে আমরা দেখব যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের কচি ইন্টিগ্রাল থিওরামের একটা অঙ্ক, যেখানে আমাদের দেখতেছি যে আমাদের অর্ডার কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। আমরা আগের লেকচারগুলোতে যে কোশ্চেনগুলো সলভ করছিলাম সবগুলোতে অর্ডার 1 করে ছিল। সো আমরা এখন দেখব যে অর্ডার যদি 1 এর অধিক হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তখন আমরা কিভাবে কাজ করব। তার জন্য আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হলো এই সূত্রটা। এই দুইটা সূত্রই সেম। এই দুইটা সূত্র, এই পাশে যে সূত্রটা আর এই পাশে যে সূত্রটা, দুইটা সূত্রই সেম। কিন্তু দেখা যাচ্ছে যে অর্ডার 1 এর ক্ষেত্রে আমরা সিম্পলি এটা ইউজ করি, আর এর যদি বেশি হয় অর্ডার, তখন আমরা এটা ইউজ করি। বাট দুইটা সূত্রই কিন্তু সেম, কারণ এই সূত্রটা থেকেই মেইনলি এই সূত্রটা আসছে। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে কোশ্চেনটাকে আমরা খুব ভালোভাবে সলভ করতে পারি, এবং আমরা প্রত্যেকটা অঙ্কের মতো এই অঙ্কটাও খুব স্টেপ বাই স্টেপ কাজটা করব। প্রথমে আমরা লিখে নিই কন্ডিশনগুলো কোশ্চেন থেকে। সো আমরা যদি সলিউশন করি, গিভেন আছে আমাদের I is equal to 1 by 2 pi I C z to the power t z z plus 1 cube. ওকে, আমরা লিখে নিলাম। আচ্ছা, হোয়ার z is equal to -1। এখন আমাদেরকে ক্লোজ কার্ভ দিয়ে দিছে কি, ক্লোজ কার্ভ z is equal to -1। আগে আমাদের যে অঙ্কগুলো দেখছিলাম সেখানে দেখছিলাম যে মডুলাস অফ z, যখন মডুলাস অফ z থাকে তখন আমাদের কি করতে হয়, ভ্যালুটাকে পুট করতে হয় মডুলাস অফ z এর ভিতরে। বাট যখন আমাদেরকে মডুলাস দেওয়া নাই, তখন আমাদেরকে ভ্যালুটা পুট করতে হবে না, আমরা ডিরেক্ট ভ্যালুটা নিয়ে কাজ করতে পারবো। ব্যাপারটা কেমন, আমরা আগে সেকেন্ড স্টেপটা করে নিই, ফাইন্ড দ্য সিঙ্গুলার পয়েন্ট। সো ফর ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট, ফর ফাইন্ডিং সিঙ্গুলার পয়েন্ট, আমরা সিঙ্গুলার পয়েন্ট বাইর করার জন্য আমরা কি করি, এখানে যা, সরি এখানে আমরা ডিজেড লিখতে ভুলে গেছি, এখানে যা আছে তা ইকুয়াল টু আমরা 0 লিখি, তাই না। z প্লাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, 0 লিখি। সেখান থেকে আমরা বের করি z এর ভ্যালুটা কত, z প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউব এর পাশে আসলে 0, যেহেতু 0ই আছে অলরেডি, তাহলে z ইজ ইকুয়াল টু কত আসতেছে, -1 আসতেছে। এই যে z ইজ ইকুয়াল টু -1 আসে, আগে আমরা কি করতাম, পুট করে তারপরে কম্পেয়ার করতাম ভ্যালুটাকে। কোথায় পুট করতাম, যে মডুলাস অফ z থাকতো তার ভিতরে পুট করতাম, কিন্তু এখন মডুলাস অফ z না, এখন ডিরেক্ট z বলা আছে। যে কার্ভটা আছে সেটা ডিরেক্টলি z বলা আছে, যেহেতু ডিরেক্টলি z বলা আছে, সুতরাং আমরা এই ঝামেলায় যাব না। আমরা ডিরেক্ট এখানে যে পুটের কাজটা এটা না করেই আমরা ডিরেক্ট বলতে পারবো ইনসাইড আছে নাকি আউটসাইড আছে। ওকে, সো আমরা দেখতেছি যে -1, আর আমাদের যে কোশ্চেনে দেওয়া ভ্যালুটা সেটাও ছিল -1। কোশ্চেনে দেওয়া যে ভ্যালুটা সেটাও হলো আমাদের -1। তো আমরা এই লেখাটা আসলে লিখে বলে দিতে পারি যে গিভেন কার্ভ সি আর ভি, গিভেন কার্ভ সি যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইজ আ সিম্পল CLOSD closed curve enclosing CLOSINC enclosing z is equal to -1। তার মানে আমি এটা কোশ্চেনেরটা লিখছি যে এনক্লোজিং ক্লোজ কার্ভ কা z is equal to -1। এখন আমি আমার ডিসিশনটা লিখব। আমার ডিসিশনটা কি, সো z is equal to -1 is a singular point of order 3। এটা অর্ডার কত, 3, that is inside C। অনেকেই আমরা এই লাইনটা আগেও লিখছিলাম, সরি এই লাইনটা আমরা আগেও লিখছিলাম, তাই না, এই লাইনটা আমরা আগেও লিখছিলাম, কিন্তু উপরের লাইনটা আমরা আগে লিখি নাই। তো যদি এই লাইনটা আমরা না লিখতে চাই, তাহলে আমরা এই লাইনের পরিবর্তে যেটা লিখতে পারি সেটা হলো আমাদের z ইকুয়াল টু -1 রেজাল্টটা পাইলাম না, সেটা এটা লেস দেন কত আছে, সি যে আছে আমাদের, যে কার্ভ সি আছে, সির জে ইজ ইকুয়াল টু -1, এটার সমান বা ইকুয়াল আছে। সো আমরা এতটুকু লিখে দিলে আমরা কাজটা হয়ে যাবে, এই লেখাটা আর লিখতে হবে না। তখন আমরা এই লেখাটা, বড় লেখাটা আর লিখবো না। তখন বোঝাবে যে এটা হ্যাঁ সে কার্ভের সমান অথবা ছোট আছে, যেহেতু সে সমান অথবা ছোট আছে, সুতরাং সে কিসে পড়ে, ইনসাইডে পড়ে। তখন তুমি এই লাইনটা, সবাই এই লাইনটা লিখতে পারবে। ওকে, ইনসাইড সি। এখন আমাদের কাজ কি, আমরা তো সেকেন্ড থার্ড ডাবটা করে দিলাম যে ইনসাইড নাকি আউটসাইড। এরপর আমাদেরকে কম্পেয়ার উইথ ফর্মুলা অ্যান্ড গেট দ্য সলিউশন। তো আমরা সলিউশনটা বের করবো কম্পেয়ার উইথ ফর্মুলা। সো আমরা যেটা সবসময়ের মতো লিখি, দেন আই ইজ ইকুয়াল টু, আমরা যে কোশ্চেনটা আছে আমরা সেটা উঠাই নেব।
প্রতিবারই আমরা এই কাজটা করি। যখনই আমরা ইনসাইড পেয়ে গেছি, ইনসাইড না আউটসাইড, তখন আমরা কি করে দিই, ডিরেক্ট কোশ্চেনটা প্রথমে উঠাই, z z প্লাস 1, যেহেতু এখানে কিউব আছে। সুতরাং এখন আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজাতে হবে। আগে আমরা কি করতাম, ছিল না আমাদের যে অর্ডার 1 ছিল মাত্র, তখন আমরা এই ওয়েতে সাজাতাম, z মাইনাস a বানাই দিতাম আর উপরে f অফ z দিতাম। এখন আমাদেরকে কি করতে হবে, উপরে 2 পাই i দিতে হবে, নিচে আমাদেরকে n ফ্যাক্টরিয়াল দিতে হবে। তো আমরা এই কাজটা প্রথমেই করি। আচ্ছা, আমরা প্রথমে কি এই পাশটা তো সাজাতে হবে, আগে আগে এই পাশটা আমাদেরকে সাজাতে হবে। সো এই পাশটা যদি প্রথমে উপরে f অফ z আছে, নিচে আছে z মাইনাস a n প্লাস 1। ওকে, আমরা এটা দিই ক্লোজ ইন্টিগ্রাল c f অফ z z মাইনাস a, তার মানে আমাদের প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1, কারণ যেহেতু আমরা একটা মাইনাস আনছি, মাইনাস মাইনাস প্লাস ঘুরে ফিরে একই। আর এই 3 কে আমাদের বানাতে হবে n প্লাস 1, মানে 2 প্লাস 1 আকারে। বানানোর পরে আমাদের সেম চেহারা তৈরি করা শেষ। এখন আমাদেরকে সেই অনুযায়ী রেজাল্টটা লিখতে হবে, তাই না? তো সেই অনুযায়ী যদি আমরা রেজাল্টটা লিখি, কচি ইন্টিগ্রাল থিওরাম অনুযায়ী 2 পাই আই, আমি যদি আবারও দেখাই ইয়া থেকে ফর্মুলা থেকে, আমাদের যখন এই চেহারাটা বিল্ড আপ হবে z মাইনাস a n প্লাস 1, তখন আমরা লিখতে পারবো 2 পাই i ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল অফ n f অফ n f অফ z। তো 2 পাই i ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল অফ n, মানে আমাদের এখানে n হলো 2, f অফ n, যেহেতু n এর ভ্যালু এখানে কত আসবে, 2 আসবে, আমরা এখানে 2 দিব। আমরা একটু চেঞ্জ করে নিই, এখানে আমরা ফ্যাক্টরিয়াল 2 দিব, যেহেতু আমাদের n এর মান 2 আছে। f অফ এখানে 2 দিব, এরপরে ভিতরে আমাদের ভ্যালুটা আসবে f অফ a, তার মানে মাইনাস 1। ওকে, এখন কথা হলো f ডাবল প্রাইম মাইনাস 1 এর মানে কি বোঝাচ্ছে? মানে হলো আমাদের যে ফাংশনটা আছে f অফ z আছে, তাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন f অফ জেডটা কি, সরি আমি এখান দিয়ে লিখতে ভুলে গেছি, এখানে f অফ জেডটা লিখে দিতে হবে, হয় আর f অফ z ইজ ইকুয়াল টু z ই টু দি পাওয়ার tz, z ই টু দি পাওয়ার কি tz, এটা আমাদেরকে লিখে দিতে হবে। এরপর এটাকে আমাদেরকে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, তো সাইডে এটা নোট আকার করতে হবে, আবার এই পাশে জায়গাটা আমি এই পাশে লিখতেছি। প্রথমে ডিফারেন্সিয়েশন আমরা করে নিই, f অফ z ইজ ইকুয়াল টু z ই টু দি পাওয়ার tz। তাহলে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, এটা কিসের সূত্র, ইউবির সূত্র হয়। আমরা সবাই মোটামুটি ইউবির সূত্র জানি, যে ইউবির সূত্র হয় কিভাবে, ইউবি যে সূত্রটা সেটা হয় কিভাবে, ইউ কে রেখে আমরা কি করি, ভি কে অন্তরীকরণ করি, প্লাস ভি কে রেখে আমরা ইউ কে অন্তরীকরণ করি। সেম কাজটাই করবো আমরা, এটাকে ইউ এটা বি। তো প্রথমে ইউ কে রেখে দিব, বি কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে ই টু দি পাওয়ার জেড এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার জেড ই। যেহেতু আমরা জেড ধরতেছি টি জেড কে, সুতরাং আমাদের এখানে টি জেড কে আবার অন্তরীকরণ করতে হবে, তখন হবে টি, প্লাস আমাদের এখানের মধ্যে ই টু দি পাওয়ার টিজেড কে রেখে আমাদেরকে জেড কে অন্তরীকরণ করতে হবে, জেড এর অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে। ওকে, এরপরে আমাদেরকে এই ভ্যালুটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হলো f ডাবল প্রাইম অফ জেড। তো f ডাবল প্রাইম অফ জেড যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এতটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে। সো এখানে টি হলো কনস্ট্যান্ট, তো টি কে আমরা প্রথমে রেখে দিব, আর এই যে বাকি ভ্যালুটা সেটা আবার উপরের সাথে আমাদের মিলতেছে, তাই না? যেহেতু উপরের সাথে মিলতেছে, আমরা সেম রেজাল্টটা এখানে লিখে দিতে পারবো। তাহলে আমরা কি পাইতে পারি, টি এর জন্য জেড টি ই টু দি পাওয়ার টি জেড প্লাস ই টু দি পাওয়ার টি জেড, এতটুকু রেজাল্ট আমরা উপর থেকে লিখে দিতে পারি। প্লাস আমাদের যে রেজাল্টটা আছে, আমাদের এখানে বাড়তি আরো একটা আছে ই টু দি পাওয়ার টি জেড। তো ই টু দি পাওয়ার টি জেড কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আসতেছে ই টু দি পাওয়ার টি জেড ই। এখন ই টু দি পাওয়ার টি জেড এর মধ্যে টি জেড কে তো আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু এটা জেড না, সুতরাং সেখান থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি টি। সো এটাকে আমি একটু সুন্দর ওয়েতে লিখে রাখি, সেটা হইতেছে আমাদের টি জেড। আচ্ছা, এখানে টি দুইটা আসতেছে, সুতরাং টি স্কয়ার লিখতে পারি, ই টু দি পাওয়ার টি জেড দিতে পারি। আচ্ছা, টি জেড দেওয়ার পরে প্লাস এই টিটা আবার এখানেও আসবে, সো সুতরাং টি ই টু দি পাওয়ার টি জেড প্লাস টি ই টু দি পাওয়ার টি জেড। আচ্ছা, সব জায়গায় আমাদের এখানে এখন আমাদের এফ অফ জেড আছে, এফ ডাবল প্রাইম অফ জেড আছে, এখন আমাদের সেখানের জায়গায় আমাদের কি করতে হবে, -1 ইউজ করতে হবে। সুতরাং আমরা এখানে কি ইউজ করব, -1।
যদি আমরা এখানে -1 ইউজ করি তাহলে দেখতেছি যে টি স্কয়ার z এর জায়গায় আসবে -1 e টু দি পাওয়ার t z এর জায়গায় আসবে -1 প্লাস 2 t e টু দি পাওয়ার t z এর জায়গায় আবার আসবে -1। এরপরে যদি আমরা ক্যালকুলেট করি এটা -1 আসতেছে, সুতরাং গুণ করলে আমাদের কি হয়ে যাচ্ছে যে আমাদের গুণ করলে কি হচ্ছে -t স্কয়ার e টু দি পাওয়ার -t আসতেছে, রাইট। এরপর আমরা যদি এখানে গুণ করি প্লাস এখানের মধ্যে 2t e টু দি পাওয়ার -t আসতেছে, তার মানে আমরা এখানে প্লাসের ভ্যালুটা একটু আগে লিখে রাখি 2t e টু দি পাওয়ার -t স্কয়ার e টু দি পাওয়ার -t। তো আমরা এখানে মেইন রেজাল্টটা পাইলাম। আমরা অবশ্যই সবাই আমরা যদি একটু খেয়াল করি এই লাইনটা এখানে না থাকলে ডিল এতটুকুতে আমরা কাজটা করছি। ওকে, এতটুকু কাজ করে আমরা f ডাবল প্রাইম অফ -1 এর মান বের করছি। অনেকে ডিফারেন্সিয়েশন একটু কম বোঝে, ডিফারেন্সিয়েশনের অ্যাট লিস্ট এই সূত্রটা যা এখনকার জন্য হলেও জেনে রাখতে হবে, ইউভি সূত্র এটা। ওকে, সো আমরা যদি এখানে মানটা বসাই 2 পাই i, এখন কথা হলো এই যে এই ফ্যাক্টরিয়ালের রেজাল্টটা কি, এই যে ফ্যাক্টরিয়াল আছে না, এটা আমরা ক্যালকুলেটরে এইভাবে লিখতে পারি 2 ফ্যাক্টরিয়াল, এতটুকু লিখলে ক্যালকুলেটরের রেজাল্ট চলে আসবে 2। ক্যালকুলেটরের রেজাল্ট চলে আসবে 2, যদিও আমরা এটা থিওরি জানি এটা কিভাবে কাজ করে। 2 এর যদি ফ্যাক্টরিয়াল বাইর করি তাহলে এর অ্যান্সার হবে 2 * 1 = 2। আমরা যদি আমি অন্য একটা एग्जांपल নিই, যদি আমরা 4 এর ফ্যাক্টরিয়াল বের করি তাহলে হবে 4 * 3 * 2 * 1, তখন 3 4 এ 12 12 24 24 একে 24, তখন এরকম আমাদের একটা রেজাল্ট চলে আসে। যদি আমাদের এরকম একটা রেজাল্ট চলে আসে, সুতরাং আমরা কি করতে পারি, এভাবেই ফ্যাক্টরিয়াল বের করতে পারি। বাট আমাদের এখানে যেহেতু এখানে 2 আছে, সুতরাং আমরা এখানে 2 ইউজ করব। আর আমাদের যে ডাবল প্রাইম আছে সেটা হলো 2t e ইনভার্স t মাইনাস t স্কয়ার e ইনভার্স t হবে। আমরা রেজাল্টটা লিখে দিলাম। ওকে, রেজাল্টটা লিখে নেওয়ার পরে আমাদের যদি রেজাল্টটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, এখানে 2 2 কাটা যায়, আলটিমেটলি আমাদের এখানে 2 2 কাটা যায় যেহেতু, সুতরাং আমরা কি পাইতেছি পাই i, এখান দিয়ে আসতেছে আমাদের 2 t ইনভার্স t মাইনাস t স্কয়ার e ইনভার্স t, এই টাইপের একটা আমাদের কি আসতেছে রেজাল্ট আসতেছে। আচ্ছা, আমাদের কোশ্চেনে কোনো রিকোয়ারমেন্ট ছিল যে হ্যাঁ এই পাশ ইকুয়াল টু এই পাশ, আচ্ছা আমাদের কোশ্চেনের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই সাইডে আমাদেরকে t মাইনাস হাফ t স্কয়ার e ইনভার্স t বানাতে হবে। আচ্ছা, যেহেতু এই পাশে আমাদের এই রিকোয়ারমেন্টটা আছে, সুতরাং আমাদের একটা কাজ করতে হবে, এটার জন্য আমাদেরকে হাফ বানাতে হবে, তাই না? যদি হাফ বানাতে হয় অবশ্যই আমাদেরকে এখানে কমন নিতে হবে। সো কমন যদি আমরা নিই, আচ্ছা যদি আমরা কমন নিই তাহলে এই লাইনটাকে আমাদের চেঞ্জ করা উচিত হয় নাই, আমরা একটু অন্য হয়তো অঙ্কটাকে করলে একটু ভালো হতো। আমরা কি করা যেতে পারে, এখানে 2 কমন নিতে পারি। আচ্ছা, এই লাইনটা এইভাবে না রাখি, এখানে কাটাকাটিটাও আমরা না করি, যেহেতু আমরা সলিউশন অনুযায়ী করতে হবে, এই কাটাকাটিটা আমরা করলাম না। আমরা কি করব, এই যে 2 পাই i আছে, 2 পাই i আছে, নিচে আমাদের কত আছে 2 আছে। এখন আমরা সাইড থেকে একটু কমন নেওয়ার ট্রাই করি। আমরা কি কি কমন নিতে পারি, আমরা এখান থেকে কি কমন নিতে পারি 2 কমন নিতে পারি। যদি আমরা 2 কমন নিই তখন থাকতেছে t e ইনভার্স t, উপরের লাইনটা হবে না, এই লাইনটা সবাই দেখি, t e ইনভার্স t ইনভার্স t 2 যদি কমন যায় মাইনাস, এখানে তো 2 নাই, সুতরাং এখানে 1/2 দিতে হবে t স্কয়ার e ইনভার্স t। ওকে, আমরা এই লাইন থেকে এই লাইনটা পেলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই 2টা আর এই 2টা কাটতে পারি, তাহলে আমরা কোশ্চেনের চেহারা পাবো। আচ্ছা, এখন আমরা কাটার পরে আমরা দেখতেছি যে আমাদের কি আসতেছে 2 এ 2 এ কাটা। এখন আমরা আরো কি কি কমন নেওয়া যায়, আচ্ছা আমি আরেকবারও দেখে নিই কোশ্চেনে কি দেওয়া আছে, t আছে আর মাইনাস হাফ t স্কয়ার আছে, t আছে, তার মানে e ইনভার্স t কে আমরা কমন নিতে পারি এখানে। তাহলে আমি যদি দেখি এখানে e ইনভার্স t কে যদি কমন নিই তাহলে শুধু t থাকে। ওকে ঠিক আছে, 2 পাই i, আমি এখানে e ইনভার্স t টাকে কমন নিতেছি, ইনভার্স t টাকে যদি আমরা কমন নিই তাহলে আসতেছে আমাদের t মাইনাস 1/2 t স্কয়ার। ওকে, তাহলে এই তো আমাদের রেজাল্টটা মেবি এটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রেজাল্টটা আমি একটু মিলিয়ে নিই, এটা e ইনভার্স t। আচ্ছা, এখানে সাথে 2 পাই একটা আমাদের থেকে যাচ্ছে, 2 পাই i, এটা কোনোভাবে ক্যান্সেল আউট হচ্ছে। আচ্ছা, এটা ক্যান্সেল আউট হবে, আমরা যদি কোশ্চেনটাতে খেয়াল করি, এটা তো হলো আমাদের, ও আচ্ছা এই কারণে
এটা হলো আমাদের এতটুকুর অংশ, এতটুকু অংশের কাজ। আমরা যদি কোশ্চেনের দিকে খেয়াল করি, আমাদের কোশ্চেনে কিন্তু আরো একটু অংশ আছে, 1/2 পাই আই। সো তাহলে আমরা কি কাজটা করব? নাও যদি এই কাজটা একটু একটু বাড়ানো যায়। সো নাও, সরি যে অঙ্কটা আমি একটু গোলাই ফেলছি, এখানের মধ্যে 2 2 এ কাটা গেল, এখানে 2 পাই আই আসলো। এতটুকু আমাদের আই না, এতটুকু আমাদের আই না, এতটুকু হলো আমরা এই পাশ থেকে পাইছি, কিন্তু আমাদের কোশ্চেনে আরো একটু অংশ ছিল 1/2 পাই আই, 1/2 পাই আই, এই এতটুকু অংশ ছিল। তো এতটুকু অংশ আমাদেরকে গুণ করতে হবে। নাও 1/2 পাই আই ইন্টু আমাদের এখন যে রেজাল্টটা পাইছি সেটা হলো 2 পাই আই ইন্টু ই ইনভার্স টি, টি মাইনাস 1/2 টি স্কোয়ার। তো সেখান থেকে 2 পাই আই 2 পাই কাটা, তো আমরা পাইতেছি ই ইনভার্স টি, সরি ইনভার্স টি ইন্টু টি মাইনাস 1/2 টি স্কোয়ার। ওকে, এখন আমাদের মিলছে কোশ্চেনটা অনুযায়ী টি মাইনাস 1/2 টি স্কোয়ার ইনভার্স টি। সো আমরা এতটুকু নিয়ে কাজ করছিলাম, এতটুকু নিয়ে কাজ করছিলাম, পাশে আমাদেরকে তো এতটুকু গুণ দিতে হবে, সেই গুণটা আমরা ভুলে গেছিলাম। এখন যদি আমরা গুণটা দিয়ে দিই তাহলে অ্যান্সারটা আমাদের খুব সহজেই বের হয়ে আসে। সো এটাই সলিউশন ছিল। কারো যদি এটা থেকে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর প্রথমেই আর শেষত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই এতটুকুতে ভুল হয়েছিল একটু। সো সবাই ভালো থাকবেন, উপকার হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।